স্বাগতম, নমস্কার। বেশ একটা মজাদার অনুষ্ঠান করতে যখন বসলাম, তখন অনেকগুলো ঘটনা মনে পড়ল। দেখুন, আজকাল ইউটিউব খুললে শুধু নানান রকম টুকরো টুকরো ছবি বেরোয় এবং তার মধ্যে কিন্তু ফুডের একটা বিরাট ব্যাপার থাকে, মানে খাওয়া দাওয়া। আজ এমন একটা দিনে করছি, দিনটা ঈদ উল ফেতর বা ঈদ উৎসব, এবং সেটা একটা আনন্দ উৎসব হিসেবেই মুসলিম বন্ধুরা পালন করে থাকেন। সুতরাং তাদেরকে শুভেচ্ছা জানাই সিটিভিএনের পক্ষ থেকে। যেটা আসছিলাম, বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, অর্থাৎ সব রকম উৎসব তারা পালন করে থাকে। সেটা ধরুন দুর্গোৎসব যেমন পালন হয়, কালী পুজোর দিন একরকম, আবার ক্রিসমাস ডেতে মানে খ্রিশ্চানরা কিন্তু সাধারণত ক্রিসমাস ডেতে বাড়ির বাইরে যায় না। সেটা আমার দেশেও নয়, আমেরিকাতেও নয়, ব্রিটেনেও নয়। তার কারণ ওদের ওখানে তখন বরফ পড়ে, কোথায় তারা বেরোবে? সকালবেলা চার্চে যায়, ব্যাস বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া যা হয় বাড়ির মধ্যে। কিন্তু যারা বেরোয় তারা অ্যাবসলিউটলি আমাদের পশ্চিমবঙ্গে তারা অ্যাবসলিউটলি বাঙালি হিন্দু। এরকম যেমন হয় তেমন ঈদ উৎসবেও খাওয়া দাওয়ার একটা বহর থাকে। জানেন, কতগুলো কথা বলা দরকার। একসময় আমাদের রাজারাজরার আমল ছিল, এবং পুরনো তথ্য ঘুলে অশোক কী খেতে ভালোবাসতেন বা বিক্রমাদিত্যের কী খাদ্য ভালো ছিল, এরমটা খুব একটা পাওয়া যায় না। তবে হ্যাঁ, মাছ মাংসের রীতি ছিল, সেটা পৌরাণিক রামায়ণ মহাভারতও আমরা পেয়েছি। এবং একটা সময় এই যে আজকাল রাজপুত বা রাজস্থানীদেরকে বলা হয় না, তারা নিরামিষাশী বেসিক্যালি, কিন্তু রাজপুতরা আগে মাংস খেতেন। কবে তারা ছেড়েছেন আমার জানা নেই। আমাদের মানে ইসলামিক স্টেট হওয়ার আগে অবধি, মানে মুসলমানরা এই দেশ দখল করার আগে অবধি আমাদের রান্নার একটা ধরন ছিল। মাছ মাংস তো খাওয়া হতোই, তবে সেই মাছ মাংসর মধ্যে পেঁয়াজ রসুন থাকতো না। আদা বাটা, জিরে বাটা, হলুদ ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে ঘিয়ের তো প্রচলন ছিলই, রান্নার মধ্যে প্রচুর পরিমাণে ঘি দিয়ে রান্না হতো। এবং যেটা হতো, মাংস রান্না যেটা হতো সেটা ঘি দিয়ে রান্না হতো। তার স্বাদ কীরকম আমি জানি না, তবে এখন তো বলির পাঠাতে দেখা যায় যে ঘি দিয়ে রান্না হয়, কিন্তু তার মধ্যে আরেকটি জিনিস থাকে, সেটা হচ্ছে গরম মশলা। তখন তো গরম মশলাই ছিল না। তাহলে কি স্বাদ থাকতো আমার জানা নেই, কিন্তু মানুষ খেত। এবার মুসলিমরা যখন এদেশে আসে, তখন খাবার দাবারের ধরনটাই পাল্টে যায়। প্রথম তারা চালু করেন মাছ মাংসের সঙ্গে পেঁয়াজ রসুন এবং মশলা। এই মশলার আমদানি কিন্তু অ্যাবসলিউটলি মুসলিমরা বা ইসলামিকরা এই দেশে আনেন, এবং সেটা অনেকেই বলেন যে টার্কি থেকে এই মশলার কায়দা কানুনটা নাকি শুরু হয়েছিল। এবং তুরস্কের মশলা বিখ্যাত, এটা আমরা অনেকেই জানি। ইরানের মশলাও বিখ্যাত। তো সেই যে রান্নার প্যাটার্নটা এলো, ভারতীয় আজ অবধি তাদের খাওয়ার ধরনটাই চেঞ্জ হয়ে গেল। আমি জানি না আজকের দিনে মুসলিম বন্ধুরা কতটা সেটা খান বা না খান, কিন্তু হিন্দুরা তো খান বটেই, বাঙালিরাও খান। মশলা ছাড়া আমাদের খাওয়া চলে না। যে কোনো রান্নাতে সামান্য হলেও মশলা দিতেই হয়। যেটা থেকে একদম ব্যতিক্রম, যেটা যে চাইনিজ ফুড, আপনি যদি চাইনিজ দোকানে গিয়ে খান, সেটা কিন্তু সেদ্ধ বয়েলড থাকে আর নানা রকম সস থাকে। কিন্তু এই যে মুসলিমরা যেটা চালু করলেন, সেটার মধ্যে মাছ মাংসের কথা তো বললামই, তার সঙ্গে তারা একটা অদ্ভুত ধরনের খাবার এখানে আনলেন, সেটা হচ্ছে পোলাও, মানে মাংসের পোলাও, যেটা পরবর্তী অধ্যায়ে মানে পিউরিফাই হতে 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 বিরিয়ানিতে দাঁড়িয়েছে। বিরিয়ানি ভালোবাসে না এমন বাঙালি বোধহয় নেই। এই বিরিয়ানি আজকের দিনে কিন্তু ঘরে ঘরে চালু রয়েছে, কিন্তু সেটা একসময় কিন্তু বিরিয়ানি ছিল না। সম্রাট আকবরের যেটা ছিল, তার পোলাও তৈরি হতো এবং তার মধ্যে মাংস থাকতো, অবশ্যই মশলাযুক্ত। এবং আজকে যেটা রেজালা, ওই ধরনের একটা হালকা ঝোলের প্রচণ্ড মশলাযুক্ত মাংসও থাকতো। এবং সম্রাট আকবরের সময়কার খাবারই বেশি আসে। যোধাবাইয়ের সঙ্গে আকবরের যখন বিয়ে হয়, তখন আকবর খানিকটা নিরামিষাশী হয়ে পড়েছিলেন, কারণ ওই রাজপুতনা তখন থেকেই কিন্তু নিরামিষাশীর দিকেই যাতায়াত ছিল, এবং সেটা খেতে তিনি ভালোবাসতেন। এবং ভ্যারাইটি ধরনের, ধরুন লুচি, সবজি ইত্যাদি ইত্যাদি সম্রাট আকবর খেতেন, এবং তার ভাল লাগতো সেটা। আমি যেটা শুনেছি, ওয়াসিম আকরাম তিনি প্রায়ই পশ্চিমবঙ্গে আসতেন। তার ওয়াসিম আকরাম, আমি এখনও মনে করি যে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ বাঁহাতি পেস বোলার, তার ধারে কাছে কেউ নেই। অসম্ভব ভালো মানুষ। আমাদের KKR যে টিম, তার তিনি বোলিং কোচও ছিলেন। এবং শুধু তাই নয়, তার বম্বেতে ফ্ল্যাটও ছিল বা আছেও হয়তো,
তিনি সময় সুযোগ পেলেই ভারতবর্ষে আসতে ভালোবাসেন এবং সত্যি ভারতকে ভালোবাসেন, ভারতপ্রেমী। তো ওয়াসিম আকরমকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি ভারতে এসে খাওয়া দাওয়া কি পছন্দ করেন? আকরম খুব ইন্টারেস্টিং বলেছিলেন যে আমার কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা অবধি সমস্ত ধরনের খাবার ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে পশ্চিমবঙ্গের ভাত, ডাল, মাছের ঝোল। তেমনই আমার সাউথ ইন্ডিয়ান ডিশ যেটা ইডলি, ধোসা ইত্যাদি ইত্যাদি, হুইচ ইজ কমপ্লিটলি নিরামিষাশী। এবং ভারতের ডালগুলো কিন্তু একেবারে ভিন্ন ধরনের বলে আকরম দাবি করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে আমাদের দেশে যাই রান্না হোক না কেন, সেটা ডাল হোক বা কুলচা হোক, যাই রান্না হোক তার মধ্যে মাংস থাকবেই। ফলে একঘেয়ে মাংসের একটা আমাদের যেন পরিতৃপ্তির জায়গা থেকে একটু অন্যরকম থাকতো। যেমন বাংলাদেশিরা ইলিশ মাছ রান্না করে পেঁয়াজ দিয়ে, আমরা এপারের লোকেরা কিন্তু মনে করি সেটা খুব অখাদ্য। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে হবে, পাতুরি হবে, যেটা যেটা হয়, বা পাতলা ঝোল হবে কুমড়ো বা পটল দিয়ে বা বেগুন দিয়ে। তো এই যে রান্নার রকম ভেদ বা রকমারি, সেটা নো ডাউট মুসলিমরা এদেশে এনেছিলেন। এবং মুসলিমদের পরে যখন ব্রিটিশরা আসলেন, ব্রিটিশরা তাদের এই রান্নার স্বাদ খেয়ে খুব মানে পরিতৃপ্তি প্রকাশ করেছেন প্রাথমিকভাবে, কারণ তখন তো বাবুর্চি বলতে সব মুসলিম বাবুর্চিই ছিল। কিন্তু খুব দ্রুত ওয়ারেন হেস্টিংস থেকে শুরু করে লর্ড ক্লাইভরা দেখলো যে এই খাবার হজম করা তাদের পক্ষে সম্ভব, কারণ তাদের দেশে সেদ্ধ খাবার হয়, সেটা মাংসের সেদ্ধও হতে পারে কিংবা যাই রান্না হোক না কারো বেকড, অর্থাৎ পোড়ানো। আজকে তো বেকড আপনারা দেখছেন মেশিন বেরিয়ে গেছে। তারা মূলত পোড়ানো মাংস বা সেদ্ধ মাংস ইত্যাদি খাওয়াটা পছন্দ করতেন। তো এই খাবারের রীতিতে তাদের পেটের গণ্ডগোল শুরু হলো। ফলে তারা বললো যে ভাই তোমাদের এই খাবার ছাড়ো। ফলে তারা কন্টিনেন্টাল ডিশের যে খাবারগুলোকে চালু করলেন সেগুলো পুরো ওই সস টস চোবানো, যেটা আপনি কোনো কন্টিনেন্টাল রেস্টুরেন্টে যদি এখনও যান, স্কাই রুম সহ বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন যে ব্রিটিশ খাবারে কিন্তু একটা ফ্লেভার থাকছে। সাবজেক্ট এটা না। আমার খুব ইন্টারেস্টিং মনে হয় যখন প্রথম সিটিভেন চালু হয় 2000 সালে পড়ছে, 1999 থেকে 2000। তো আমরা পথে পথে ঘুরেছিলাম। তো আমি কলকাতার একটি প্রসিদ্ধ রেস্টুরেন্টে গিয়েছিলাম যে এরা যে বিক্রি বাট্টা করছে ইয়ার এন্ডিংয়ে কী করছে। তো তার মালিক খুব খাতির করে, তখন টেলিভিশন ছিল না, টেলিভিশন যাচ্ছে তার ইন্টারভিউ মানে ভাবাই যায় না। তো আমাকে খুব খাতির করে বসালেন। বসানোর পর আমি বললাম যে কি করে কি রান্না হচ্ছে, তিনি দেখালেন এটাই দেখুন রেজালা রান্না হচ্ছে, এখানে দেখুন তন্দুরি রুটি রান্না হচ্ছে, এখানে দেখুন রুমালি রুটি রান্না হচ্ছে, এখানে দেখুন স্যালাড কাটা হচ্ছে, এখানে দেখুন রেজালা তৈরি সঙ্গে সঙ্গে তারা একটা স্যুপের মতন তৈরি করছেন, এখানে তাদের একটা সুইট ডিশ রয়েছে ওই পায়েসের মতন। তো এরকম নানান রকম দেখা, তারপরে বিরিয়ানির সঙ্গে ভুরানি রয়েছে। ওই দোকানের বিরিয়ানি তো মানে বাংলার বিখ্যাত। তা বলে সাব তোরা খা তো লিজিয়ে। আমি বললাম খাওয়ার ব্যাপারটা পরে, আপনি বলুন তো যে আপনার যে এই এত বড় হোটেল, এই হোটেলে কারা খায়। তা সে একটা মজার কথা বলেছিলেন যেটা আজকেও আমি ভুলবো না। উনি বলেছিলেন 98% হিন্দু বাঙালি এবং 2% বড়লোক মুসলিম ছাড়া আমার দোকানে কেউ খেতে আসে না। তখন কেন, এটা কেন? बोले मुस्लिम लोगों का पैसा कहाँ है जो यहाँ आके खाएगा बिरयानी और चाप और दूसरा मुगलाई खाना। মস্ত বড় ব্যাপার। অর্থাৎ যত রকমই রান্না হোক না কেন বাঙালি হিন্দুরা কিন্তু সেটা টেস্ট করেছেন, এবং টেস্ট করেছেন বলেই স্বামী বিবেকানন্দের মতন মানুষ, তিনি খাদ্য রসিক ছিলেন, বুভুক্ষার মতো প্রচুর খেতেন না, তিনি চালু করেছিলেন তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংস তার এই নিজস্ব রামকৃষ্ণ মিশনে। সেই কিন্তু পথ এখন থেকে চালু রয়েছে। আজকে ঈদের দিনে এটাও কিন্তু মনে রাখতে হবে। শেষ করছি, নমস্কার।